ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে চীন, দাবি আমেরিকা গোয়েন্দা সংস্থার। ইরানের পর এবার এশিয়ায় যুদ্ধের বারুদ ছড়িয়ে পড়ার শঙ্কা। আগের চেয়ে আরও দ্রুত গতিতে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে ইরান। প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কি পরমাণু অস্ত্র ব্যবহারের পথে হাঁটছে ইরান? ভারতে আশ্রয় নিয়ে ভারত সরকারের কথা শুনছেন না শেখ হাসিনা। ভারত সরকারের পক্ষ থেকে দুটি শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। ইরানের সীমান্তে পৌঁছাচ্ছে বিশাল আমেরিকান যুদ্ধজাহাজ। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, আলোচনার সময় শেষ। কূটনীতি নাকি যুদ্ধ, কোন দিকে যাচ্ছে বিশ্ব? আমেরিকার জবাবে ইরানের ভয়ঙ্কর মিসাইল প্রদর্শন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন পরমাণু যুদ্ধের ছায়া। 2000 কিলোমিটার পাল্লার খুররামশাহ-4 উন্মোচন। তেহরানের সরাসরি বার্তা, লক্ষ্যবস্তু এখন হাতের নাগালে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে চীন। আমেরিকা গোয়েন্দাদের এমন তথ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়াতে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের বারুদ। মরুর উত্তপ্ত বালু ছাপিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এখন চরম সীমায়। ঠিক তখনই বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে চীন। আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যায়, পর্দার আড়ালে থেকে ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে চীন। এই একটি খবরেই যেন কেঁপে উঠেছে বিশ্ব ভূরাজনীতির মানচিত্র। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, চীনের তৈরি বিপুল পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ রয়েছে ইরানের অস্ত্রাগারে। আমেরিকার দাবি, তেহরানকে ব্যবহার করে আমেরিকা ও ইসরায়েল ঐক্যকে ধ্বংস করতে চাইছে চীন। কিন্তু এই অভিযোগের সত্যতা কতটুকু? এটা কি আমেরিকার একটি সাজানো নাটক, নাকি সত্যি চীন ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে? যদি চীন ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকে, তাহলে তা আমেরিকা ও ইসরায়েলের জন্য হুমকির কারণ হয়ে উঠবে। কারণ চীনের সেই DF-41 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি আজও বিশ্ববাসী ভুলেনি। চীনের সামরিক শক্তির এই বিশাল অস্ত্রটি এখন কি ইরানের হাত ধরে ইসরায়েলের উপর আছড়ে পড়বে? তবে বিশ্লেষকরা বলছে, চীন নিরপেক্ষ নীতি বিসর্জন দিয়ে অন্যের যুদ্ধে পা দেবে না। ইতিহাস বলছে, চীন কখনো আগ বাড়িয়ে অন্য দেশের অভ্যন্তরীণ যুদ্ধে জড়ায়নি। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব থাকলেও রাশিয়াকে মরণাস্ত্র দেয়নি চীন। তবে চীনের এই নিরপেক্ষ ভূমিকা আসলে এক বিশাল কৌশল, যার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান। বর্তমানে বিশ্বের সবচেয়ে উত্তেজনার মূল কারণ হচ্ছে জ্বালানি তেল। অভিযোগ উঠেছে, ইরান থেকে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের নিশ্চয়তা পেতে ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে চীন। অজ্ঞাত পরিচয়ে কোনো গোয়েন্দা কর্মকর্তার তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যেই উন্মাদনা তৈরি করছে, তা অনেককেই ইরাক যুদ্ধের আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। তখনও গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা ধোঁয়াশা তুলে একটি দেশ ছাড়খাড় করে দেওয়া হয়েছিল। এবারও কি চীনের বিরুদ্ধে একই ধরনের তথ্য সঞ্চার চলছে? এসব বিষয়ে চীন সরকার সরাসরি বলে দিয়েছে, এসব গুজবে কান দিচ্ছে না চীন, এবং তারা এসব শুনে সহজে রেগে উঠবে না। চারদিকে যখন উত্তেজনার বারুদ জ্বলছে, চীন তখন এক অদ্ভুত হিমশীতল নীরবতা বজায় রাখার চেষ্টা করছে। এখন এই নীরবতা যত বেশি দীর্ঘায়ু হবে, বিশ্বের জন্য তত মঙ্গলময় হবে এবং মানবজাতির জন্য ততই কল্যাণকর হবে। আন্তর্জাতিক কূটনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় অমীমাংসিত সমীকরণ হল ইরানের পারমাণবিক সক্ষমতা। তেহরান পারমাণবিক কার্যক্রমে আগের চেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছে, পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে দেশটি। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত প্রশ্ন, ইরান কি শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র ব্যবহারের পথে হাঁটবে? ফেব্রুয়ারি ও মার্চ মাসে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সামরিক উত্তেজনা এবং এপ্রিলে নরবরে যুদ্ধবিরতির পর এই প্রশ্ন এখন বৈশ্বিক নিরাপত্তার আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও ইরান বরাবরই তাদের এই কার্যক্রমকে শান্তিপূর্ণ দাবি করে আসছে, তবে ইসরায়েলের সাথে সম্প্রতি সরাসরি সংঘাত এই সম্ভাবনাকে আরও উস্কে দিচ্ছে। ইরান কি আত্মরক্ষার প্রয়োজনে তাদের পরমাণু নীতিতে আমূল পরিবর্তন আনবে? সম্প্রতি সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে। একাধিক হামলা পাল্টা হামলার ঘটনায় অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত একটি সীমিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে পরিস্থিতি এখন অস্থির। বিশ্লেষকরা বলছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করার চেয়ে বরং সেই সক্ষমতা অর্জনকেই কৌশলগত লক্ষ্য হিসেবে দেখছে।
কারণ পরমাণু অস্ত্র শুধু সামরিক শক্তি নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। একবার এই অস্ত্র ব্যবহার করা হলে তা পরিণতি হতে পারে ভয়াবহ, যা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় পারস্পরিক নিশ্চিত ধ্বংস। এই কারণেই তেহরান সরাসরি এই ঝুঁকিতে যেতে চাইবে না বলে ধারণা করা হচ্ছে, বরং তাদের মূল কৌশল হবে প্রতিপক্ষকে ভয় দেখিয়ে বড় ধরনের আক্রমণ থেকে বিরত রাখা। অতীতে ইরাক লিবিয়ার পরিণতি থেকে শিক্ষা নিয়ে ইরান এই পথে এগোচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। এদিকে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটও বড় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে একটি পূর্ণমাত্রা যুদ্ধ বা পারমাণবিক সংঘাত মানেই হবে রাষ্ট্র হিসেবে চরম বিপর্যয়। সর্বশেষ বলা যায়, ইরান পারমাণবিক অস্ত্রকে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র হিসেবে নয়, বরং কূটনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। হুমকি থাকবে, উত্তেজনা থাকবে, বরং চূড়ান্ত ধ্বংসের পথে হাঁটার সম্ভাবনা আপাতত খুবই কম। এদিকে বাংলাদেশে আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে এখন ভারতের কথা শুনছে না শেখ হাসিনা। আশ্রয় দিয়ে এখন ভারতের জন্য গলার কাটা হয়ে উঠেছে শেখ হাসিনা। তবে এই কাটা সারাতে শেখ হাসিনাকে দুটি শর্ত দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, যার মধ্য থেকে যে কোনো একটি বেছে নিতে হবে শেখ হাসিনাকে। 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। তবে বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের পক্ষ থেকে বারবার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে চাপ দিচ্ছে বাংলাদেশ সরকার। ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে দুই দেশের জন্য। আর বাংলাদেশের এই চাপের মুখে এবার শেখ হাসিনাকে দুটি শর্ত দিয়েছে ভারত সরকার, যার মধ্যে একটি হলো শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে, আর দ্বিতীয় শর্তটি হলো শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ তৈরি করতে হবে। তবে ভারত সরকারের এই শর্তগুলোতে কোনোভাবেই রাজি হচ্ছেন না শেখ হাসিনা। ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বুঝিয়েও বারবার ব্যর্থ হচ্ছে। আর এই বিষয়ে চরম বিরক্ত ভারতীয় নাগরিকরাও। ভারতীয় নাগরিকরা বলছে, বাংলাদেশে অবস্থিত মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের নিয়ে নতুন করে আওয়ামী লীগকে সুসংগঠিত করা উচিত। বর্তমান বাস্তবতায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ের কর্মীরা যদি নতুন কিছু ভাবনা চিন্তা করে যে তুমি ভুল আমি ঠিক, তুমি যদি ভুল না হও, তুমি যদি ঠিক হও, তুমি দেশে থাকতে পারছো না, তোমার নেতারা থাকতে পারছে না, আমরা মাঠ পর্যায়ের লোকেরা রয়েছি, তাহলে বর্তমান বাস্তবতায় আমরা যদি নতুন কিছু ভাবি, একটা গাছ মরে গেলে আরেকটা কি চারা গাছ জন্ম দেয় না? আমার বাবা যেটা রেখে গেছেন, আমরা কি সেটাকেই আঁকড়ে ধরে শুধু থাকবো? আমরাও তো নতুন কিছু গড়ার চেষ্টা করব। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা, এই নীতি চলে আসছে। তবে সম্প্রতি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দেওয়ার পর শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসা অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুসংগঠিত করতে দলের জন্য নতুন নেতৃত্ব খোঁজার প্রক্রিয়া চলছে। তবে গত 17 বছর আওয়ামী লীগের শাসনামলের নানান অন্যায়, অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধেও রয়েছে গুচ্ছ 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 অভিযোগ, সন্ত্রাসী অভিযোগ, খুনের অভিযোগ, লুটপাটের অভিযোগ একাধিক। তাহলে নতুন করে কি নতুন আওয়ামী লীগ গড়ে ওঠা সম্ভব? আওয়ামী লীগের প্রকৃত অবহেলিত বঞ্চিত নেতাদের কি যোগ্যতা বা সম্মান দেওয়া কোনোভাবেই সম্ভব? তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এখনো স্পষ্ট বিশ্বাস, আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। আওয়ামী লীগ একদিকে বাংলাদেশে ফিরতে পারছে না, অন্যদিকে ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিপাকে পড়েছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সুসম্পর্কের জন্য শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য বলছে। তবে শেখ হাসিনা ভারতের কোনো কথাই শুনছে না। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে যায়। মধ্যপ্রাচ্যে এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তার সামরিক শক্তির সবচেয়ে বড় শক্তি নিয়ে যুদ্ধে নামার পরিকল্পনা করছে। বলা হচ্ছে, গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত অবস্থান হতে যাচ্ছে এটি। ইউএস সেন্ট্রাল কমান্ডো আমেরিকার ভয়াবহ একটি সামরিক ইউনিট, যারা ইরাককে ধ্বংস করেছিল। ইরাক যুদ্ধের পর এই প্রথম ইউএস সেন্ট্রাল কমান্ডোর মতো বড় নৌবহর মোতায়েন করছে আমেরিকা। বর্তমানে মার্কিন নৌবাহিনীর তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলের দিকে এগোচ্ছে,
যার নেতৃত্বে রয়েছে বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। এর সাথে যুক্ত রয়েছে কয়েক ডজন বিশেষ সহায়তাকারী নৌযান। খালি সমুদ্রে নয়, ভূমিতেও শক্তি বাড়াচ্ছে পেন্টাগন। প্রায় ৫,০০০ সেনার পাশাপাশি মোতায়েন করা হয়েছে আমেরিকার এলিট ৮২তম এয়ারবোন ডিভিশন এবং মেরিন এক্সপিডিশনারি ইউনিটকে। এই সেনারা ইউএসএস ট্রিপলি এবং ইউএসএস বক্সারের মতো অত্যাধুনিক আর্মফিবিয়াস অ্যাসল্ট শিপে করে রওনা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন, মার্কিন বাহিনী কোনো পিছিয়ে যাওয়ার জন্য নয়, বরং তারা শত্রুদেরকে ধ্বংস করেই ঘরে ফিরবে। বিশ্লেষকরা মনে করছে এটি ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির একটি কৌশল। যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন যেই সরাসরি সংঘাতে জড়াতে দ্বিধা করবে না, এই রণসজ্জা তারই প্রমাণ। আমেরিকার সামরিক প্রস্তুতির পাল্টা জবাব দিতে তেহরান তাদের অস্ত্র প্রদর্শন করছে। ইরানের রাজধানীসহ বড় শহরগুলোতে শুরু হয়েছে সবচেয়ে বড় এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রদর্শন। একে বলা হচ্ছে ডোম সেট বা শেষ বিচারের দিনের ক্ষেপণাস্ত্র। উত্তেজনার মধ্যে তেহরান জনসম্মুখে নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররামশাহ-4, যা কাইবার নামেও পরিচিত। এই তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ২০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি এখন ইরানের সরাসরি নিশানায়। একই সাথে প্রদর্শিত হয়েছে জিএ মিসাইল নামে আরেকটি শক্তিশালী সিস্টেম। ইরানি মিডিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতিতে উড়ে গিয়ে রাডারকে ফাঁকি দিতে পারে। তবে কেবল অস্ত্র প্রদর্শনী নয়, ইরান এখন তেল রাজনীতিকেও যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইসলামী রেভলিউশন গার্ডের কমান্ডোরা সরাসরি একটি বার্তা দিয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যদি কোনো দেশের ভূমি ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হয়, তবে পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যবস্থা অচল হয়ে যাবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীও এখন বিশাল দর কষাকষির কেন্দ্রে পৌঁছেছে। কূটনৈতিক সমাধান না হলে এই পাওয়ার শো খুব শীঘ্রই এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।